আমরা এটাকে সামেশন অফ এফ কে যদি আর লিখি আর এম এ কে আমরা এম ইন্টু ডিবি বাই ডিটি লিখতে পারি কিনা দেখেন, এটা কি লেখা যায়? জি জি স্যার। স্যার, লেখা যায়। আচ্ছা, তাহলে ডিটিটাকে যদি বাম পাশে নিয়ে আসি তাহলে আর ইন্টু ডিটি, আর ডান পাশে থাকে এম ইন্টু ডিভি। তাহলে এটাকে ইন্টিগ্রেশন করলে টোটাল সামেশনটা পাওয়া যাবে। তো এখান থেকে ফাইনালি ইন্টিগ্রেশন অফ আর ডিটি, এই যে একটা টার্ম বাম পাশে লেফট সাইড, আর এম ইন্টু ইন্টিগ্রেশন অফ ডিভি, এটা একটা টার্ম। ইন্টিগ্রেশন অফ ডিভিটাকে আমি আবার এভাবে চিন্তা করতে পারি এম ইন্টু ভি টু মাইনাস এম ইন্টু ভি ওয়ান। তাহলে এটা কি ম্যাস ইন্টু ভেলোসিটি বলা যায় না? চেঞ্জ ইন ভরবেগ বা মোমেন্টাম বলা যায়। মানে এটা হচ্ছে ভরবেগের পরিবর্তন, জি স্যার। তাই না? এম ইন্টু ভি টু মাইনাস এম ইন্টু ভি ওয়ান ভরবেগের পরিবর্তন বলা যায় না? জি স্যার। আচ্ছা, তাহলে এটাকে বলা হচ্ছে লিনিয়ার মোমেন্টাম। রাইট সাইডের যেটা এম ইন্টু ভি, এটাকে বলা হচ্ছে লিনিয়ার মোমেন্টাম। আর আর ইন্টু ডেল্টা, ইন্টিগ্রেশন অফ আর ইন্টু ডিটি অথবা আর ইন্টু ডেল্টা টি যদি বলি ইন্টিগ্রেশন বাদ দিয়ে, এটাকে বলা হচ্ছে ইম্পালস। তাহলে ফোর্সের সাথে টাইম মাল্টিপ্লাই করলে ইম্পালস হবে, আর ম্যাসের সাথে ভেলোসিটি মাল্টিপ্লাই করলে মোমেন্টাম হবে। এই দুইটা সমান, একটা আরেকটা সমান। এটা হচ্ছে আমাদের থিওরি যে ইন্টিগ্রেশন অফ আর ডিটি অথবা আর ইন্টু ডেল্টা টি সমান সমান এম ইন্টু ভি অথবা এম ইন্টু ভি টু মাইনাস এম ইন্টু ভি ওয়ান, মানে চেঞ্জ ইন মোমেন্টাম। এই যে এখানে আরেকটা ইয়াতে আছে, একটা ইন্টিগ্রেশন দিয়ে ফিগারটা কিভাবে রিপ্রেজেন্ট করতে চাচ্ছি ইকুয়েশনের মাধ্যমে সেটা এখানে দেখানো আছে। আমি যে কথাটা বললাম এটাই, এফ ইন্টু ডিটি ডেল্টা টি, এফ ইন্টু ডেল্টা টি অথবা আর ইন্টু ডেল্টা টি, এটাই হচ্ছে ইম্পালস। ডেল্টা টি মানে সময়ের যে পরিবর্তন হবে সেটা। ভি ওয়ান এর করসপন্ডিং টি ওয়ান, ভি টু এর করসপন্ডিং টি টু। সো ওইভাবেই চিন্তা করতে হবে। ভি ওয়ান থেকে ভি টু তে আসতে যে সময় লাগে এটা হচ্ছে ডেল্টা টি। কোশ্চেন আছে এখানে কারো? ক্লিয়ার? আচ্ছা, মোমেন্টামকে আবার এখানে আমি অন্যভাবে আবার রিপ্রেজেন্ট করার চেষ্টা করলাম। মোমেন্টাম মানে ভরবেগ, ভরবেগ মানে ম্যাস ইন্টু এক্স ভেলোসিটি এম ইন্টু ভি। ভরবেগকে পি দিয়ে এক্সপ্রেস করা হয়, পি সমান এম ইন্টু ভি। এটা লিনিয়ার। আর অ্যাঙ্গুলার যদি হয় সেক্ষেত্রে অ্যাঙ্গুলার মোমেন্টামকে এল বলে। এল, এম এর জায়গায় হয়ে যাবে আই, আর ভি এর জায়গায় হয়ে যাবে ওমেগা। মোমেন্ট অফ ইনার্শিয়া ম্যাসের জায়গায়, আর অ্যাঙ্গুলার ভেলোসিটির জায়গায়, লিনিয়ার ভেলোসিটির জায়গায় হয়ে যাবে অ্যাঙ্গুলার ভেলোসিটি। তাহলে এল ইজ ইকুয়াল টু আই ডব্লিউ, আই ওমেগা। এল ইকুয়ালস টু আই ওমেগা, এটার ইউনিট হবে কিপ মিটার স্কয়ার পার সেকেন্ড। আবার আই এর মান এক এক সময় এক এক রকম হতে পারে। যেমন একটা পার্টিকেলের ক্ষেত্রে যদি আমি চিন্তা করি, মোমেন্টাম চিন্তা করব, তাহলে হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম হচ্ছে আর এম ইন্টু ভি। সেক্ষেত্রে লিনিয়ার মোমেন্টাম পি ইন্টু আর মাল্টিপ্লাই করলে হয়ে যায়। এই হচ্ছে ব্যাপার। এটা বেসিক একেবারেই বললাম। আমরা যে ধরনের প্রবলেম মোমেন্টাম এবং ইম্পালস দিয়ে অনেক ধরনের প্রবলেম সলভ করা যায় প্র্যাকটিক্যাল লাইফে, অনেক ধরনের অ্যাক্টিভিটিসকে এই ইকুয়েশন দিয়ে সলভ করা যায়। সো আমরা এখানে দুই ধরনের প্রবলেম আমার এখানে বলা আছে, সেটা দুইটা প্রবলেম আমরা সলভ করব এখানে। আচ্ছা, প্রিন্সিপাল অফ ইম্পালস এন্ড মোমেন্টাম, এটা এই ইকুয়েশনটার কে যদি আমি বলতে যাই ইকুয়েশনটার মিনিং কি, সেটাই প্রিন্সিপাল আসলে। নেট লিনিয়ার ইম্পালস on a body in a particular direction is equal to the change of linear momentum of the body in the direction. ওই তো, মানে একটা বডিতে লিনিয়ার ইম্পালস এবং লিনিয়ার মোমেন্টাম সমান এবং একটা নির্দিষ্ট ডিরেকশনে, এটাই বললো। আর ইন্টু ডেল্টা টি সমান ডেল্টা এম ইন্টু ভি, সরি ভি ওয়ান হবে না,
এম ইন্টু ডেল্টা ভি বলা যায় আসলে, হ্যাঁ, ভেলোসিটির চেঞ্জ। আর এটা আবার এখানে রাখলাম কারণ এইগুলো আপনাদের লাগে, মানে লিনিয়ারের সাথে অ্যাঙ্গুলারের যে পার্থক্যটা সেটা যেন আপনারা বুঝতে পারেন। এই যে আমি 8 নাম্বারটা যদি দেখি, লিনিয়ার ইম্পালস মোমেন্টামের রিলেশন হচ্ছে এফ ইন্টু ডেল্টা টি অথবা আর ইন্টু ডেল্টা টি সমান ডেল্টা পি, মানে চেঞ্জ ইন লিনিয়ার মোমেন্টাম, অথবা এম ইন্টু ডেল্টা ভি বলা যায়। আর অ্যাঙ্গুলার হলে ফোর্সের জায়গায় হয়ে যাবে টর্ক, আর ডেল্টা টি ঠিকই থাকবে। আর এল তো মোমেন্টাম, তাহলে ডেল্টা এল, এল হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম, ডেল্টা এল। এভাবে চিন্তা করা যায়। সহজভাবে আমি বলি, আপনারা শুধু এই ইকুয়েশনটা মনে রাখেন যে আর ইন্টু কোথায়, আর ইন্টু ডেল্টা টি সমান এম ইন্টু ডেল্টা ভি, এটা মনে রাখলেই হবে। আমরা একটা প্রবলেম দেখি, হ্যাঁ। A 200-pound body is moving toward the left with a velocity v1 equals to 50 psf, pound per feet, pound per second। মানে এই যে একটা ফিগার 679 ফিগারের ফিগার নাম্বার তে আমরা দেখতে পাচ্ছি এটা একটা ব্লক একটা সারফেসের উপরে আছে, তার মধ্যে একটা ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে কিউ সমান 50 পাউন্ড। অ্যাক্টিং টুয়ার্ডস দ্য রাইট ইজ অ্যাপ্লাইড, মানে ডান দিকে অ্যাপ্লাই করা হচ্ছে, কিন্তু 200 পাউন্ড বডিটা মুভিং টুয়ার্ডস দ্য লেফট উইথ এ ভেলোসিটি অফ 50 পাউন্ড পার সেকেন্ড, মানে সরি ফিট পার সেকেন্ড, 50 ফিট পার সেকেন্ড। মানে এই যে এখানে দেখতে পাচ্ছি আমরা এই ফিগারটাতে এতে মানে v1 ভেলোসিটিতে সে বাম দিকে যাচ্ছে। কত ভেলোসিটি? 50 ফিট পার সেকেন্ড বাম দিকে যাচ্ছে। আর তার উপরে ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে কিউ ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে, কিউ ফোর্সের মান হচ্ছে 50 পাউন্ড। আর এখানে একটা ফ্রিকশন কাজ করবে না তলের সাথে? এই শুনতে পাচ্ছেন আমার কথা? জি স্যার। এই অবজেক্টের সাথে, বডির সাথে এই ফ্রিকশন কাজ করবে। এই ফ্রিকশনাল ফোর্সটা হচ্ছে বাধা, রেজিস্ট্যান্স। দেয়ার ইজ এ কনস্ট্যান্ট রেজিস্ট্যান্স টু মোশন অফ এফ ইকুয়ালস টু 40 পাউন্ড। মানে এফ, তাহলে সে যদি বাম দিকে যেতে থাকে ই v1 ভেলোসিটিতে, তাহলে রেজিস্ট্যান্স কোন দিকে হবে? তার উল্টা দিকে, তার বিপরীত দিকে স্যার। বিপরীত দিকে স্যার। এফ হবে, তাই না? জি এফ স্যার। উল্টা দিকে হবে। এটা কি ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এখন আমরা প্রবলেমটা সলভ করি। আমাদের এখানে ইম্পালসের ফর্মুলাই কি ছিল? ইম্পালস কি? মানে ইম্পালসের ইকুয়েশনটা কি ছিল? স্যার আরডিটি। আরডিটি। আর মানে হচ্ছে রেজাল্টেন্ট ফোর্স, তাই না? জি স্যার। আর হচ্ছে রেজাল্টেন্ট ফোর্স। তাহলে রেজাল্টেন্ট ফোর্স কত? কিউ এবং এফ দুইটা যোগফল ইনটু ডেল্টা টি, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, সমান সমান আপনার মানে ডান পাশে কি হবে? ডান পাশে ফর্মুলা, ডান পাশে কি ছিল? এমবি, এম ইন্টু ডেল্টা ভি, মানে ভি টু মাইনাস ভি ওয়ান, তাই না? তাহলে এম কত? এম দেয়া নেই, তাই ডব্লিউ বাই জি করে নিছি, ওটাকে রাইট। দেখছি। আমাদের বডির ওয়েট কত? ডব্লিউ মানে 200, এটাকে জি দিয়ে ভাগ দিলেই হবে। এই যে 200 বাই জি, আর ভি টু মাইনাস ভি ওয়ান। এখন ভি টুটা লেট দ্য রাইট ওয়ার্ড সেন্স বি পজিটিভ, তাহলে ভি টুটা আমরা ডান দিকে পজিটিভ ধরে নিলাম, ঠিক আছে? মানে হোয়াট ইজ দ্য বডিজ ভেলোসিটি আফটার 20 সেকেন্ড, 20 সেকেন্ড পরে বডিটার ভেলোসিটি কত হবে? মানে একটা বডি, এই ব্লকটা ভি ওয়ান গতিতে, ভি ওয়ান স্পিডে
বাম দিকে যাচ্ছে বর্তমানে, মানে 50 ফিট পার সেকেন্ড গতিতে বাম দিকে যাচ্ছে। তার মধ্যে কিউ ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে এবং এই যে ফ্রিকশনাল রেজিস্ট্যান্স এফ আছে এটাও কাজ করবে। দুইটা ফোর্সই তার দিকে উল্টা দিকে কাজ করছে। তাহলে তার গতি বা ভেলোসিটি চেঞ্জ হবে না? তাহলে আফটার 20 সেকেন্ড তার স্পিড কত হবে সেটা আমার জানা দরকার। তাহলে আমরা ইম্পালস মোমেন্টামের ইকুয়েশন অ্যাপ্লাই করে এটা সলভ করতে পারি। যেমন আমি দুইটা ফোর্স মিলে আর কিউ প্লাস এফ হচ্ছে আর ইন্টু ডেল্টা টি সমান সমান এম ইন্টু ভি টু মাইনাস ভি ওয়ান। তো এম হচ্ছে ডব্লিউ বাই জি আর ভি টু মাইনাস ভি ওয়ান। এখন দেখি ভি টুটাকে পজিটিভ চিন্তা করছি আমরা, পজিটিভ ডিরেকশনে। কিউ সমান কত ছিল? 50। জি স্যার। আর এফ সমান 40। আর ডেল্টা টি কত? 20 সেকেন্ড। জি স্যার। আর বডির ওয়েট ডব্লিউ হচ্ছে 200। আর ইনিশিয়াল স্পিড কত ছিল? 50। 50 কি 50 বামে ছিল না ডানে ছিল? স্যার বামে ছিল। তাইলে বামে ভি ওয়ান এর মান কি পজিটিভ লিখবো না নেগেটিভ লিখবো? স্যার নেগেটিভ নেগেটিভ। লিখবো। রাইট। রাইটওয়ার্ড পজিটিভ, আপওয়ার্ড পজিটিভ, আমরা তো এটাই জানি। ইকুয়েশনে অলওয়েজ ওইটাই মেনটেন করব আমরা। কিউ এবং এফ ডান দিকে, সেজন্য দুইটাই পজিটিভ লিখলাম। ঠিক আছে, এটা সলভ করলে ভিটুর মান কত আসে? Where V1 is substituted as -50 because it is in the leftward sense. এটা তো আমি বললামই। From this equation we find V2 সমান 240 ফিট পার সেকেন্ড। ঠিক আছে, তার মানে কি 20 সেকেন্ড পরে তার ভেলোসিটি কত হবে? 240 কোন দিকে হবে? পজিটিভ দিকে। ডান দিকে। সে প্রথমে গতি ডান কোন দিকে। দিকে ছিল? প্রথমে বাম দিকে ছিল। আচ্ছা, বাম দিকে 50 ফিট পার সেকেন্ড গতিতে আগাচ্ছিল, কিউ অ্যাপ্লাই করা হচ্ছে এবং তার সাথে এফ ও তাকে হেল্প করছে। ইন্টারভাল টাইম 20 সেকেন্ড পরে সে ডান দিকে চলা শুরু করবে 240 ফিট পার সেকেন্ড গতিতে। আচ্ছা, এই অ্যান্সারটা হচ্ছে ইনকারেক্ট, কারণ সে যদি ডান দিকে চলা শুরু করে, মানে আমার তো প্রবলেম সলভ করে ফেললাম আসলে, কিন্তু এই প্রবলেম সলভ করাটা হয়নি। মানে এটাই আমি এখন আলোচনা করব কেন হয়নি। আমি যদি ডান দিকে চলা শুরু করে তখন এফ কি ডান দিকে থাকবে না বাম দিকে চলে যাবে? এফ বাধাটা তখন ডান দিকে চলে যাবে। লেফটে ওর কথা যেদিকে চলা শুরু করবো ওদিকেই তো যাবে। তখন বি, ফিগার বিটা দেখেন, সে যদি ভি2 যদি ডান দিকে যায় তখন এফ বাম দিকে কাজ করবে না? জি স্যার। জি স্যার। বিপরীত দিকে কাজ তাইলে করবে অলওয়েজ। তাইলে আপনি কি শিওর যে 20 সেকেন্ড পরেই সে এদিকে চলা শুরু করবে না তার আগে? এখন এমন যদি হয় যে না 10 সেকেন্ড গেল তারপরে থামার পরে ডান দিকে আসলো, তাইলে আমার ইকুয়েশন লেখা কি ঠিক হলো? কারণ পরের 10 সেকেন্ড তো সে উল্টা দিকে কাজ করবে এফ। তাইলে এটা কি ঠিক হলো? না স্যার। তাইলে আমি প্রথমে অঙ্কটাকে ভাগ করে নিই, যে আমি কিউ এবং এফ অ্যাপ্লাই করি তার উপরে, দেখি কত সময় পরে তার ভেলোসিটি জিরো হয়। যেহেতু সে ডিরেকশন অন্যদিকে যাবে বলতে চাচ্ছে, আমাদের ইকুয়েশন থেকে আমরা পেলাম যে বস্তুটা 240 ফিট পার সেকেন্ড গতিতে চলতে থাকবে ডান দিকে। তার আগে দেখি, তার মানে কি সে বামে 50 পাউন্ড পার ফিট পার সেকেন্ড গতিতে সে বাম দিকে যাচ্ছিল, তারপরে সে জিরোতে আসবে, তারপরে ডানে আসবে, তাই না? জি স্যার। জি স্যার। জিরোতে না এসে তো আর গতি চেঞ্জ হবে না অন্য অপোজিট ডিরেকশনে। তাহলে কত সেকেন্ড পরে জিরোতে আসে সে, এটা আগে ক্যালকুলেট করে বের করি। জি। আচ্ছা, তাহলে আমি ধরে নেই বডিটা এই এ, ফিগার এটাতেই আছি আমি, V2 জিরো ধরি। ঠিক আছে, V1 50 বাম দিকে, কিন্তু V2 জিরো। ওইভাবে আমি কত, তাহলে ডেল্টা টি পেয়ে যাবো এখান থেকে, তাই না? দেখেন, জি স্যার। তাহলে 50 প্লাস 40, এটা ডান দিকেই যাচ্ছে দুইটা, কিউ এবং এফ। ডেল্টা টি আমি জানি না,
200/g v2 minus v1, তো v2 হচ্ছে 0 আর v1 minus 50, যেহেতু নেগেটিভ বাম দিকে সেজন্য এখান থেকে আমি ডেল্টা টি পাই 3.45 সেকেন্ড। তার মানে 3.45 সেকেন্ডে কিউ এবং এফ এর মাধ্যমে এই অবজেক্টটা স্টপ হয়ে যাবে, তাই না? এটা ক্লিয়ার? জি স্যার। বুঝতে পারছেন? মানে জি স্যার, হ্যাঁ, u1 মানে লাস্ট ভেলোসিটিটা আপনি 0 ধরে তারপরে আপনি ওই টাইম ইন্টারভালটা কি বের করতেছেন এখানে। রাইট রাইট। তাহলে আরো কত সময় তার হাতে থাকে? 20 সেকেন্ড, যেহেতু বললো 20 সেকেন্ড পরে তার ভেলোসিটি কত সেটা জানতে হবে। তাহলে আরো বাকি থাকে 20 মাইনাস 3.45, মানে 16.55 সেকেন্ড আরো বাকি থাকে। ওই সময়টা সে কোন দিকে যাবে? রাইট সাইডে। তাইলে ফিগার বি দেখেন, এখন ফিগার বিটা কাজ করবে না এখন? জি জি স্যার। স্যার। আফটার 3.45 সেকেন্ড। জি স্যার। আচ্ছা, তো মানে এখন লাস্ট ভেলোসিটি শেষ হওয়ার পরে কি বি ফিগারটার ওয়াইজ কাজ শুরু করবে? আমি ধাক্কা দিচ্ছি একটা অবজেক্টকে, যেদিকে সে আমার দিকে আসছে আমি তাকে উল্টা দিকে ধাক্কা দিচ্ছি, কিন্তু একটা টাইম পরে সে তো থামবে, জি। সে তো আমার দিকে কিছুটা আসবে, আসার পরে সে আমি যেদিকে ধাক্কা দিচ্ছি ওদিকে চলা শুরু করবে। তাহলে কতক্ষণ পরে সে থামলো সে টাইমটা বের করলাম, ঠিক আছে? ওকে। জি তারপরে স্যার, বুঝতে পারছি। ডিরেকশনটা চেঞ্জ করে ফেললো, ডিরেকশন হুম। চেঞ্জ করে বাকি যে সময় মানে 16.55 সেকেন্ড, ওই টাইমটা সে এখন আমি যেদিকে ধাক্কা দিচ্ছি সেদিকে যাবে। আমি ধাক্কা দিচ্ছি কিউ ফোর্সে, তাই না? জি স্যার। এখন এফ কি তাইলে ডান দিকে কাজ করবে না বামে কাজ করবে? স্যার বাম দিকে। এফ অপোজিট ডিরেকশনে কাজ করবে। কারণ বস্তু তো অবজেক্ট তো এখন সে ডানে যাবে, জি স্যার। তাহলে হুম। ফ্রিকশন বা রেজিস্ট্যান্স তো উল্টা দিকে কাজ করবে। অপোজিট সাইডে কাজ করবে, জি। হ্যাঁ, তাইলে আমি বাকি সময়ের জন্য বি ফিগারটা চিন্তা করি, ঠিক আছে? তাহলে একই আর ইন্টু ডেল্টা টি, আর কত তাইলে 50 কিউ মাইনাস এফ হবে, তাইলে 50 মাইনাস 40 ইন্টু ডেল্টা টি, ডেল্টা টি বাকি সময়টা 16.55 সেকেন্ড ইজ ইকাল টু 200/g ইন্টু ভি2 মাইনাস ভি1 হবে। তো ভি1 তো 0 এখন, পি কন্ডিশন মানে কি 0 থেকে ভি2 তে যাবে না এখন? জি স্যার। তাহলে ভি2 মাইনাস 0, তাহলে ভি0টা আর লেখা হয়নি, সেক্ষেত্রে ভি2 কত আসলো? হুম, ভি2 আসে 26.6 ফিট পার সেকেন্ড। রাইট। এখন কি প্রবলেমটা ক্লিয়ার যে কেন আগের প্রবলেম মানে ক্যালকুলেশনটা ইনকারেক্ট? হ্যালো? এখানে হলো আমরা ভেলোসিটিটাকে ফার্স্টে 0 করে নিব, 0 করে আমরা আবার ধাক্কা দিয়ে আবার এটা ঠিক করব, মানে ব্যাপারটা এরকম। হ্যাঁ, মানে কেন 0 হলো এটা তো সেন্সটা তো বুঝতে এখন পারছেন, তাই না? বুঝতে পারছি। জি। স্যার একটা কোশ্চেন ছিল আর কি, মানে আবার হ্যাঁ, যদি একটু মানে ক্লিয়ার করলে বেটার হতো। মানে ওই যে অ্যানসারটা যে ইনকারেক্ট হয়েছিল জানি কি জন্য স্যার, এটা একটু আবার বুঝলে ভালো হতো। আচ্ছা, না আমি এই যে ফিগার এতে মনোযোগ দেই। হ্যাঁ, ভি1 বাম দিকে, মানে একটা নির্দিষ্ট গতিতে সে বাম দিকে যাচ্ছে, আর তার বাধা কোন দিকে? উল্টা দিকে এফ, মানে ফ্রিকশন। জি স্যার। আর তাকে আমি ধাক্কাও দিচ্ছি কিউ ডান দিকে, মানে সোজা কথা অবজেক্ট বাম দিকে ভি1 গতিতে যাচ্ছে, আমি কিউ ফোর্স দিয়ে তাকে উল্টা দিকে ধাক্কা দিচ্ছি ডান দিকে, এবং তার সাথে এই এই যে তলের মধ্যে যে ফ্রিকশন, এই ফ্রিকশনটাও তার উল্টা দিকেই কাজ করবে এফ, তাই না? স্যার তাহলে এটা ধরে আমি যদি এই প্রবলেমটা সলভ করে ফেলি, ভেলোসিটি পাচ্ছি কোনটা? 240। জি স্যার। 240 পজিটিভ মানে কি? হুম, রাইট সাইডে ভি2 যাবে। তার মানে গতি কোন দিকে, ডানে না বামে? স্যার ডানে। আচ্ছা, সে যাচ্ছিল কোন দিকে? ছিল স্যার ডান দিকেই। A 200-pound body is moving toward the left with a velocity v1 সমান 50 feet per second. কোন দিকে যাচ্ছিল? স্যার বাম দিকে, সরি স্যার। এখন তাকে আমি at the instant that a force q
কিউ সমান 50 পাউন্ড অ্যাক্টিং টুয়ার্ডস দ্য রাইট ইজ অ্যাপ্লাইড, মানে একটা ফোর্স কিউ ডান দিকে আমি অ্যাপ্লাই করছি 50 পাউন্ড, এবং তার সাথে এই যে এখানে ফ্রিকশনাল রেজিস্ট্যান্স সেটাও 40 পাউন্ড এফ থাকবে। তাহলে হোয়াট ইজ দ্য বডিজ ভেলোসিটি আফটার 20 সেকেন্ড? তাহলে অবজেক্ট ভি1 বামে যাচ্ছিল, আমি কিউ ডানে ধাক্কা দিচ্ছি, এবং তার সাথে যেহেতু ফ্রিকশন আছে ফ্রিকশনটাও তার উল্টা দিকেই কাজ করবে, ভি1 এর উল্টা দিকেই কাজ করবে, তাই না? হ্যাঁ স্যার। এবং ক্যালকুলেট করে সমাধান করে আমি পেলাম ভি2 হচ্ছে 240 ফিট পার সেকেন্ড। তার মানে 240 ফিট পার সেকেন্ড গতিতে সে কোন দিকে যাচ্ছে, ডানে না বামে? স্যার ডানে স্যার। আচ্ছা, সে প্রথমে কোন দিকে যাচ্ছিল? স্যার বামে স্যার। তাহলে বামে যাচ্ছে, এখান থেকে সে ডানে আসবে, প্রথমে সে থামবে না, জিরো হবে না ভেলোসিটি? জি স্যার। তারপরে না গতিতে আসবে আবার উল্টা দিকে? জি স্যার, বুঝতে পারছি। এরকম হবে না নাকি? হ্যাঁ স্যার। মানে একটা দিকে যাচ্ছে একটা অবজেক্ট, তাকে যদি উল্টা দিকে আবার নিতে যায় তাকে তো আগে থামাতে হবে তারপরে না যাবে। এমন তো হয় না জি যে স্যার, একটা ব্যাপারটা গতির বুঝতে পারছি স্যার এখন। হ্যাঁ, তাইলে আমি চিন্তা করি কত সময় পরে সে জিরো হয়েছিল, তাই না? দেখলাম যে হ্যাঁ 3.45 সেকেন্ড পরে তার ভেলোসিটি জিরো। তারপরে আরো 16.55 সেকেন্ড ওই সময়টা সে ডান দিকে চলবে, 3.45 সেকেন্ড সে বাম দিকে চললো, চলে থামলো, তারপরে আফটার 3.45 সেকেন্ড সে জিরো থেকে স্টার্ট করে 16.55 সেকেন্ড একটা গতিতে আসবে সে, তাই না? স্যার। ওই টাইমে তার ভেলোসিটি পরে কত হলো? ফিগার নাম্বার বি দেখেন। হ্যাঁ স্যার, আফটার এখন এই জিনিসটা বুঝতে পারছি। 3.45 সেকেন্ড সে কিন্তু এখন ডান দিকে চলে, আফটার 3.45 সেকেন্ড ডান দিকে যদি চলে, এফ কি ডানে কাজ করবে না বামে কাজ করবে? স্যার বাম দিকে। তাইলে আগের এফ আর এখনকার এফ কি সেম ডিরেকশন? না স্যার। তাইলে প্রবলেমটাকে দুইটা ভাগ করে করতে হবে না? প্রথম স্যার। পার্টে আমি দেখলাম বামে কতটুকু যায়, কত সময় লাগে, তারপরে বাকি টাইমটা ডানে আসবে, তখন এফ এর মান ডিরেকশন চেঞ্জ করে দিলাম, আগে ছিল +40 এখন হয়ে গেল -40। তাহলে ভি2 কত আসলো এখন? 26.6 ফিট পার সেকেন্ড। আগে 6.6 আগে রেজাল্ট কত পেয়েছিলাম? আগে ছিল 240। প্লাস 240। তাহলে কোনটা কারেক্ট হওয়া উচিত? এটা আসছে 26.6, এটা কারেক্ট হবে। 6.6 correct sir. এখানে এটাই বললো, an incorrect answer, although the positive sign shows that the body is moving towards the right. When the body starts moving toward the right, the sense of the resisting force F changes. তাহলে যখন বাম দিকে যাওয়া থেকে ডান দিকে যাওয়া শুরু করবে তখন এফ এর ডিরেকশন চেঞ্জ হবে। হ্যান্স দিস সলিউশন মাস্ট বি ইন টু পার্টস। অবশ্যই তাইলে সলিউশনটাকে দুই পার্টে করতে হবে। প্রথমে বামে যেদিকে যাচ্ছে এটার জন্য এফ একটা, যখন ডানে চলা শুরু করবে তখন এফ অন্য ডিরেকশনে। এই জন্য দুইটা পার্টে করে আমরা সলিউশনে আসলাম। ক্লিয়ার কিনা দেখেন। জি স্যার। আচ্ছা স্যার, একটা কোশ্চেন ছিল হ্যাঁ। স্যার, এখানে আমাদের স্যার ওই যে শুধু ম্যাথের ম্যাথমেটিক্যাল পার্ট গুলো করার পরে স্যার মাঝখান দিয়ে হলো স্যার এই যে এই ছোট যেটুকু আছে স্যার এটা লিখে দিতে হবে? কিছুই মানে লিখতে যে হবে না, কিছুই শুধু লিখতে হবে না। আপনি সংক্ষেপে যতটুকু লিখতে হয় প্রবলেম সলভ করার সময়, ফিজিক্সের প্রবলেম সলভ করেছেন না আপনারা? এত জি স্যার। রচনা লিখেছেন কখনো? না স্যার। ওইটাই ওটুক লিখলেই হবে। ওকে স্যার। বুঝতে পারলেই হয় যে আপনি এটা কোন সেন্সে প্রবলেমটা সলভ করলেন। আপনার সেন্স এবং ইকুয়েশন ক্যালকুলেশন কারেক্ট থাকলে আপনি ফুল মার্ক পাবেন। এত লিখতে হবে না, ঠিক আছে? জি স্যার। ঠিক আছে, তারপরে আরেকটা প্রবলেম দেখি আমরা, তাইলে জিনিসটা এটার আরেকটা অ্যাপ্লিকেশন দেখি। এটা হচ্ছে আপনার জেট অফ স্ট্রিম, মানে এখানে ফিগারটা দেখেন আপনারা, ফিগার দেখতে পাচ্ছেন কি? জি স্যার, দেখা যাচ্ছে। জি জি স্যার। স্যার। মানে এদিক দিয়ে একটা ওয়াটার মানে স্ট্রিম ফ্লো যাবে, এখন তার সামনে একটা ব্লেড লাগানো,
তাহলে ব্লেডের মধ্যে বাধা পড়বে না তার, এই একটা নজল দিয়ে পানি যাবে, মানে ধরেন আমি একটা মেশিন দিয়ে পানি ছেড়ে একটা পাইপ ধরে রাখলাম, তাহলে পাইপ দিয়ে পানিটা সোজা বের হবে না। জি স্যার। কারণ সামনে যদি একটা বাধা থাকে, একটা ব্লেড লাগানো, তাহলে ব্লেডের গায়ে ঘেঁষে সে ডিরেকশন চেঞ্জ করে ফেলবে, জি বুঝছেন? স্যার। জি স্যার। তাহলে এই এই যে পানির যে একটা ফোর্স, এই ফোর্সটা কে বাধা দিচ্ছে? ব্লেড। ব্লেড বাধা দিচ্ছে। তাহলে ব্লেডের মধ্যেও তো একটা ব্লেডও তো তাকে উল্টা দিকে বাধা না দিলে তো আর ডিরেকশন চেঞ্জ করতো না সে, তাই না? জি স্যার। হ্যাঁ, এখন ব্লেডের মধ্যে কতটুকু ফোর্স কাজ করছে, ব্লেডটাকে যদি আমি ডিজাইন করতে যাই, যে পানির গতিপথ আমি চেঞ্জ করতে চাই, কি গতিতে পানি আসে তার গতিপথ চেঞ্জ করতে গেলে ব্লেডের মধ্যে, ব্লেডটাকে আমি যেখানে ফিক্সড করে দিব, সে কি পরিমাণ ফোর্স এখানে অ্যাপ্লাই করবে বা কি পরিমাণ বাধা তাকে দিতে হবে ব্লেড দিয়ে, সেটা ক্যালকুলেট করা। হ্যাঁ, এটা আপনার ধরেন কাজে লাগবে হাইড্রো পাওয়ার প্ল্যান্টে। পানি একটা ফ্লোতে আসবে, কি গতিতে পানি আসবে আর ব্লেডটা কেমন হওয়া উচিত, তাইলে ব্লেডটাকে সে ঘোরাবে বা এখানে একটা মানে ওই এনার্জি জেনারেশনের জন্য ওইখানে কিন্তু এই ইম্পালস মোমেন্টামের ইকুয়েশনটা খুবই জরুরি। এই ইকুয়েশন দিয়ে এটাকে সলভ করা যায়। তাহলে আমরা একটু দেখি প্রবলেমটা কি বলে। হ্যাঁ, a jet of stream flowing at the rate of 1.5 pound per second, মানে এই যে এই দিক দিয়ে নজল দিয়ে যে পানিটা বের হচ্ছে, পানির ফ্লো এর রেটটা কত? 1.5 পাউন্ড পার সেকেন্ড। ঠিক আছে, পার সেকেন্ডে 1.5 পাউন্ড। এখন আমি দেখি ইস্যু ফ্রম এ নজল উইথ এ ভেলোসিটি অফ vx1 500 পাউন্ড না ফিট পার সেকেন্ড, মানে নজল দিয়ে যে পানি বের হচ্ছে bs1, এটা হচ্ছে স্ট্রিমের ভেলোসিটি। এখানে bs1টা হচ্ছে 500 পাউন্ড পার ফিট পার সেকেন্ড। It enters a fixed blade and is turned through an angle of 135 before it is discharged, মানে এদিক দিয়ে গিয়ে সে বাঁকা হয়ে এদিক দিয়ে বের হবে bs2 ভেলোসিটিতে, আর এখানে অ্যাঙ্গেল হচ্ছে 45। সে সোজা যাওয়ার কথা, তাহলে কতটুকু বাঁক নিল বলেন? সোজা না গিয়ে যদি ভার্টিক্যালি ডাউনওয়ার্ড হতো তাহলে 90 ডিগ্রি, তাই না? জি স্যার। তাহলে 90 ডিগ্রি না হয় আরো বাম দিকে বাঁকা হলো 45, তার মানে 135 ডিগ্রি বেন্ড করলো সে, তাই না? জি স্যার। রাইট। What are the horizontal and vertical components of the force exerted upon the fixed blade, মানে ব্লেডের মধ্যে যে ফোর্সটা কাজ করবে, বলতে গেলে QX এবং Q1, এই ভার্টিক্যাল এবং হরাইজন্টাল কম্পোনেন্ট দুইটার মান কত? Assume that the passage of stream across the blade is frictionless, মানে যেই পথে পানিটা যাচ্ছে, স্ট্রিম ফ্লোটা যাচ্ছে, এই পথে কোনো ফ্রিকশন নাই, তার মানে কি সে কি তার ভেলোসিটি লুজ করবে? ফ্রিকশন না থাকলে না স্যার। কোনো ধরনের বাধা তো নাই, তার না স্যার। ভেলোসিটিটা লুজ করবে না। রাইট। তাহলে bs1 এবং bs2 দুইটাই সমান বলা যায়। আচ্ছা, আমরা সলিউশনে আসি। আমাদের টার্গেট হচ্ছে আমরা r ইন্টু ডেল্টা টি সমান সমান m ইন্টু v2 মাইনাস v1, ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করব, তাই না? জি স্যার। এখন আমরা x ডিরেকশনে ফর্মুলাটা একবার অ্যাপ্লাই করব, y ডিরেকশনে ফর্মুলাটা আরেকবার অ্যাপ্লাই করব। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তাইলে আমাদের এই যে ইকুয়েশনটা আমরা দেখি, আর আর ইন্টু ডেল্টা টি সমান m ইন্টু v2 মাইনাস v1, এই ইকুয়েশনটা ঠিক আছে? জি স্যার। আর x লিখলাম, vx টু vx1 লিখলাম, মানে x ডিরেকশন চিন্তা করব আমরা এখন। ঠিক আছে? জি স্যার। জি স্যার। আচ্ছা,
ডেল্টা টি হচ্ছে 1 সেকেন্ড ধরে নেওয়া হচ্ছে, এই যে 1.5 পাউন্ড পার সেকেন্ড বললো তো, এই জন্য 1 সেকেন্ড ধরে নেওয়া হচ্ছে। তাহলে পার সেকেন্ডে 1.5 পাউন্ড, তার মানে ডেল্টা টি যদি 1 হয় তাহলে তো 1.5 পাউন্ড হয়ে গেল, তাই না? জি স্যার। আচ্ছা, আর এটা তো ফোর্স, তাহলে এটাকে ম্যাসে কনভার্ট করতে হবে না? The জি mass স্যার। of stream involved is m equals to 1.5 by 32.2 slug per second. জি স্যার, W/G। হ্যাঁ, in the expression Rx into delta t সমান m into Vx2 minus Vx1। এখন দেখেন, ব্লেডের যদি ফ্রিকশনলেস হয় তাহলে V1 এবং V2 সমান হবে, ভেলোসিটি চেঞ্জ হবে না, 500 ফিট পার সেকেন্ডই থাকবে। কিন্তু V1 হচ্ছে x ডিরেকশনে যাচ্ছে আর V2 হচ্ছে ইনক্লাইন্ড একটা ডিরেকশনে যাচ্ছে, তাই না? জি স্যার। আচ্ছা, আমরা x পজিটিভ ডান দিকে, y পজিটিভ আপওয়ার্ড চিন্তা করি। এখন আমরা এই ইকুয়েশনটাতে যদি rx বসাই তাহলে rx কত হবে? স্যার। rx হচ্ছে যে ব্লেডের মধ্যে যে বাধা qx এটার সমান, তাই না? জি স্যার, তাহলে তো মাইনাস। rx মানে কি? মাইনাস qx। জি স্যার। আচ্ছা, আর Vx2 কত হবে? মানে V2 র x কম্পোনেন্ট কত হবে বলেন? সেটা হবে স্যার QX cos 45। না না, ভি ভি ভেলোসিটি যেটা, এটার কম্পোনেন্ট ভেলোসিটির V2, কম্পোনেন্ট। ভেলোসিটি V2 র x এবং y কম্পোনেন্ট কি হবে? x কম্পোনেন্ট কোন দিকে যাবে, y কম্পোনেন্ট কোন দিকে যাবে? এক্স কম্পোনেন্ট যাবে স্যার বাম দিকে আর ওয়াই কম্পোনেন্ট যাবে স্যার নিচের দিকে। রাইট, minus তাহলে এটার V2 র y x কম্পোনেন্ট কত? এই যে V2x যদি আমি লিখি তাহলে মাইনাস Vs2 sin 45 লেখা যায়, জি স্যার। সমান সমান আসবে মাইনাস 353.5 ফিট পার সেকেন্ড। জি স্যার, আর এখানে নেগেটিভ। rx সমান মাইনাস qx। তাহলে আমি এখন ইকুয়েশনটা লিখি, rx এর মান মাইনাস qx, ডেল্টা টি মানে 1, 1 m হচ্ছে 1.5 বাই 32.2, আর হচ্ছে Vx2 কত পাইলাম একটু আগে? মাইনাস 355 মাইনাস 53.5। মাইনাস 353.5 মাইনাস Vx1 কত? 500 স্যার। 500 ডান স্যার। ডান দিকে, তাইলে এটা তো পজিটিভ ভ্যালু আর ফর্মুলার মাইনাস আসবে এখানে, তাই না? জি স্যার। এখান থেকে QX আমরা পেয়ে যাচ্ছি 39.8 পাউন্ড। এটা কি ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে স্যার, y clear, ডিরেকশন, y ডিরেকশনে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করি, ry ডেল্টা টি সমান সমান m ইনটু vy2 মাইনাস vy1, তাইলে তো হয়, তাই না? জি স্যার। এই যে এই ফর্মুলাটা, এই যে এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন, আমি এই যে মাউসটা যে ঘোরাচ্ছি। জি স্যার। আচ্ছা, আর ওয়াই কত? কিউ ওয়াই RY। তো নিচের দিকে, তাহলে মাইনাস হবে মাইনাস কিউ ওয়াই। জি স্যার। আর ভি ওয়াই ওয়ান কত হবে? মানে ভেলোসিটি ওয়ান এর ওয়াই কম্পোনেন্ট কত? তো ওয়াই কম্পোনেন্ট স্যার নীল 0। হ্যাঁ, জিরো। এই যে ভি ওয়াই ওয়ান হচ্ছে জিরো, দ্যাট ইজ দ্য ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ ভিএস ওয়ান ইজ জিরো, তাই না? জি আর স্যার। ভি ওয়াই টু কি হবে? স্যার এটা স্যার নিচের দিকে, তাহলে স্যার ওই যে মাইনাস V2 cos 45। রাইট, এটা হচ্ছে মাইনাস 353.5 ফিট পার সেকেন্ড। The জি negative signs indicating the downward signs, তাই না? জি স্যার। Using these values we find minus ry হচ্ছে minus q, delta t 1, m 1.5 by 32.2, vy 2 minus 353.5 আর vy 1 0। এটা বসালে ফাইনালি কি আসে আমরা দেখি, qy আসে 16.5। দেখেন এটা বুঝেন কিনা। জি স্যার। স্যার ব্ল্যাঙ্ক হয়ে গেছে। ঠিক আছে। ঠিক আছে, জি স্যার। তাহলে QX কত ছিল? 39.8 পাউন্ড। আর QY কত আসে? 16.5। হ্যাঁ, তাহলে Q কত? মানে Q এর রেজাল্টেন্ট কি হবে? তো দুইটার যোগ।
জি আর স্যার। বা স্কয়ার রুট অফ কিউ এক্স স্কয়ার প্লাস কিউ ওয়াই স্কয়ার, তাই না? জি স্যার, 39.8। তাহলে এটা 43 আসে। এবং এটা ডিরেকশন কত, কোন দিকে? ডিরেকশন পজিটিভ, রাইট সাইড। 22.5 ডিগ্রি আসে ও ওয়াই বাই এক্স করে। এক্স কোন দিকে যাচ্ছে? কিউ কিউ এক্স কোন দিকে যাচ্ছে? বাম দিকে, লেফট সাইডে স্যার। লেফট সাইড। আর কিউ ওয়াই? নিচের দিকে স্যার। তাহলে এখানে কিউ রেজাল্টেন্ট কিউটা কি হবে, কোন দিকে যাবে? রেজাল্টেন্ট যাবে স্যার ওই যে 22.5 ডিগ্রি অ্যাঙ্গেলে স্যার। আমি যদি আঁকি, এটা হচ্ছে কিউ এক্স, তাই না? জি স্যার। আর এটা হচ্ছে কিউ ইউআই। ওয়াই। এটা তো কিউ এক্স মানে এটা এইভাবে লেখা যায়, তাহলে কি হবে? জি স্যার, এখানে হ্যাঁ। আর অ্যাঙ্গেল কত? 22.5। হ্যাঁ, এটা হচ্ছে থিটা। কিউ এক্স কত? 39.8। 8, রাইট, 39.8। আর কিউ ওয়াই 16.5। 16.5। স্যার এই ম্যাটটা থেকে এভাবে ডায়াগ্রাম আঁকে দেখাতে হবে আর লাস্টে। কিউ কত? 43, তাই না? জি স্যার। এই তো, মানে এটা আমি জাস্ট বোঝানোর জন্য, ডায়াগ্রাম এঁকে দেখাতে হবে না। বুঝতে পারছেন কি? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে এই হচ্ছে বিষয়। কিউটা আপনার কোন দিকে কাজ করলো সেটা আমরা বের করলাম। আমাদের তো এখানে এই কিউ 43 বের করতে বলেনি আসলে, আমাদেরকে এখানে যেটা বলেছে, হোয়াট আর দ্য হরাইজন্টাল এন্ড ভার্টিক্যাল ভার্টিক্যাল কম্পোনেন্টস। কম্পোনেন্টস অফ দ্য ফোর্স এক্সার্টেড আপন দ্য ফিক্সড ব্লেড। আমাকে আসলে বলতে চাচ্ছে যে ব্লেড থেকে যে ফোর্সটা আসবে তার এক্স এবং ওয়াই কম্পোনেন্ট কত। তাহলে এক্স কম্পোনেন্ট কিউ এক্স আর ওয়াই আর কম্পোনেন্ট কিউ। ইউআই। এখানেই প্রবলেম সলভড। আর বাকি যা করলাম এটা জাস্ট বোঝার জন্য, এটা না করলেও চলবে। জি স্যার। এখন এই ধরনের প্রবলেম একটা পরীক্ষায় থাকবে, এটা অথবা আগে যেটা করলাম এটা, ঠিক আছে? এছাড়াও আরো অনেক ধরনের প্রবলেম ইম্পালস মোমেন্টামের আছে। আপাতত বেসিকটা তো বুঝলেন, পরবর্তীতে আপনারা যখন ফিল্ডে গিয়ে কাজ করবেন বা এই ধরনের স্টাডি বা এই ধরনের অ্যাক্টিভিটিস দরকার পড়বে, তখন আপনারা আরো স্টাডি করবেন। বেসিক একটা ধারণা তো পাওয়া গেল, তাই না? জি জি স্যার। স্যার। আচ্ছা স্যার, এখানে ওই যে কোশ্চেনের মধ্যে তো স্যার ফিগ 680 এটা তো দেওয়া থাকবে ঠিক না স্যার? হুম। মানে স্যার ওই যে বাম পাশে যে চিত্রটা আছে স্যার, ওই যে নোজেল ব্লেড, ওই চিত্রটা দেওয়া থাকবে না কোশ্চেনে? হ্যাঁ, এরকম দেওয়া থাকবে আমাদের কোশ্চেনে। দেখি কি আছে, আগের বার তো কোশ্চেন একটা ছিল। জি স্যার, ইঞ্জিনিয়ারিং মেকানিক্স 22 সালের ফলে যেটা আসছে ওই কোশ্চেনটার মধ্যে আছে এটা। প্রিভিয়াস কোশ্চেনস ফাইনাল, দেখি। এই যে এরকম একটা দেয়া ছিল, ঠিক আছে? জি স্যার। ঠিক এটা আছে, স্যার ব্লেডের মতো স্যার। হ্যাঁ, প্র্যাকটিস করেন, পারা যাবে। আগের সেমিস্টারের কোশ্চেনটা পুরোটাই সলভ করে ফেলেন, আপনাদের জন্য অনেক উপকার হবে। ওকে স্যার। আচ্ছা, এখন আমি যদি আসি ফাইনাল পরীক্ষায় কি থাকবে না।
এখানে কি আছে দেখেন, সেন্ট্রয়েড থেকে দুইটা, মোমেন্ট অফ ইনার্শিয়ার এরিয়া অফ একটা, ম্যাস একটা, প্লেন মোশন একটা, ওয়ার্ক এনার্জি পাওয়ার একটা, ইম্পালস মোমেন্টাম একটা, ফ্রি বডি ডায়াগ্রাম এবং ফ্রেম এই দুইটা থেকে একটা থাকবে, ট্রাস থেকে থাকবে একটা, আর হচ্ছে আরেকটা টপিক যেটা মিড টার্মের আগে থাকার কথা ছিল এটা চলে আসবে ফ্রিকশন থেকে, তাই না? জি স্যার। এই হচ্ছে 10টা কোয়েশ্চেন। এখানে শুধু চেঞ্জটা কোনটা, ফ্রি বডি ডায়াগ্রাম এবং ফ্রেম এই দুইটা থেকে একটা জি থাকবে স্যার। আর ফ্রিকশন থেকে একটা আসবে। আমি সরি, কারণ আমার জন্য আপনাদের এই যে পিএল এর টাইম নষ্ট হলো আপনাদের, আমি এর আগে কভার করতে পারিনি। দেখি নেক্সট সেমিস্টার থেকে হয়তো এগুলো আরো হয়ে যাবে। কোর্সটা অনেক লেন্দি আসলে, স্টুডেন্টদের বোঝাতে গেলে সময় লেগে যায় অনেক, তা আমি আরো শর্ট করার চেষ্টা করব নেক্সটে। না স্যার, স্যার আমাদের এইভাবেই স্যার অনেক ভালো হয়েছে স্যার, বেসিকটা স্যার ঠিক ছিল স্যার। আর এভাবে বোঝা যায় স্যার, অনেক ভালো করে স্যার বুঝতে পারছি। না তারপরও আপনাদের তো সময় খেলাম অনেক, মাঝখানেও অনেক গ্যাপ চলে আসছে, মানে গত সপ্তাহেও কিছু করিনি আমি, এটা ওই দেশের পরিস্থিতির জন্য স্যার এই অবস্থা স্যার। এটা ঠিক, কারণ ওই ওই সপ্তাহে তো 3 দিনই বন্ধ ছিল, তাই না? জি স্যার। আবার স্যার ওই যে 2 সপ্তাহ স্যার আমাদের ওই যে ওয়াটার ভ্যাকেশন ছিল না স্যার, তার জন্য তো অফ ছিল। হুম। যাই হোক, হোয়াটএভার, আপনারা এগুলো একটু স্টাডি করেন, তারপরে আপনাদের যদি মনে হয় যে আমার সাথে একটু বসা দরকার, তাহলে অনলাইনে আমি আপনাদেরকে সময় দিতে পারবো। ঠিক আছে, আমি বলেছিলাম 1 ঘন্টা সময় লাগবে, আমার কিন্তু 1 ঘন্টার মধ্যেই শেষ হয়ে গেল। So, আপনাদের যদি পরবর্তীতে আরো সময় লাগে, অথবা এখনো আপনারা যদি কোনো কোয়েশ্চেন বা প্রবলেম নিয়ে কথা বলতে চান বলতে পারেন। মোমেন্ট অফ ইনার্শিয়া অফ ম্যাথ এর একটা স্যার ম্যাথ সলভ করালে বেটার হয় স্যার। কিরকম? স্যার ওই যে লাস্টের দিকে স্যার করেছিলেন না স্যার, এই যে জি স্যার, এই যে নিচেরটাই স্যার। এটা জি স্যার এটা। এটা কি প্রবলেম হচ্ছে? জি স্যার, মানে এটা একবার স্যার ওই যে শুরু থেকে একবার একবার দেখায় একটু দিলে একটু বুঝালে ভালো বেটার হতো। হয় স্যার আর কি। দেখতে পাচ্ছেন তো না? জি স্যার। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, এখানেই তো থাকার কথা এটা। এটা না? জি স্যার। ঠিক আছে। এটা ছিল একটা চাকা, চাকার মোমেন্ট অফ ইনার্শিয়া অফ মাস বের করতে হবে। এই হুইলের কিছু কম্পোনেন্ট আছে, মূলত 3 টাইপের অবজেক্ট। সেন্টারে যে আছে সেন্ট্রাল সিলিন্ড্রিক্যাল হাব, এটা হচ্ছে একটা সিলিন্ডারের মতো, বুঝতে পারছেন না 3Dটা? জি স্যার। আর 4টা যে লাগানো আছে স্পোকের মতো, তাই না? স্যার ওই যে রেক্টেঙ্গুলার প্রিজম। হ্যাঁ, এগুলো হচ্ছে রেক্টেঙ্গুলার প্রিজম। ধরি এগুলো কাঠের তৈরি বা হোয়াট এভার। আর আরেকটা হচ্ছে বাইরে হলো সিলিন্ডারের মতো, তাই না? সিলিন্ড্রিক্যাল টিউব। জি স্যার। এইগুলোর সবগুলো মিলে এই হুইল, হুইলের মোমেন্ট অফ ইনার্শিয়া অফ মাস বের করতে হবে উইথ রেসপেক্ট টু ইটস ইনস্ট্যান্টেনিয়াস সেন্টার। ইনস্ট্যান্টেনিয়াস সেন্টার মানে হচ্ছে যে সিলিন্ড্রিক্যাল হাব যেটা, তার সেন্টার বরাবর যদি আমি একটা অ্যাক্সিস চিন্তা করি, মানে নাটায়ের মতো, বা আমি যদি এটাকে ঘুরাই নাটায়ের মতো, তাহলে কার রেসপেক্টে ঘুরবে? সিলিন্ড্রিক্যাল হাবের সেন্টার দিয়ে যদি আমি একটা রডের মতো পাস করি, ওইটার রেসপেক্টে যদি ঘুরে, বা একটা অ্যাক্সিস চিন্তা করি তাহলে সিলিন্ড্রিক্যাল ওই যে হাবের। গাড়ির চাকা হিসেবে চিন্তা করলেই হয়। হ্যাঁ, মানে সাইকেল যে ঘুরে কার রেসপেক্টে ঘুরে চাকাগুলো,
আমি সাইকেলের স্ট্যান্ড ফেলে তারপরে ঘোরালাম পিছনের চাকাটা, তাহলে কার রেসপেক্টে ঘুরবে? এই সিলিন্ড্রিক্যাল হাবের মাঝখান দিয়ে একটা অ্যাক্সিস, তার রেসপেক্টে ঘুরবে, তাই না? জি স্যার। এটাকেই বলা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস সেন্টার। ঠিক আছে, জি স্যার। তাহলে 3 ধরনের অবজেক্ট, এই 3 ধরনের অবজেক্টের আই বের করে সাম করে দিলেই হয়ে যাবে। তাহলে প্রথমে আমি আসি সিলিন্ড্রিক্যাল হাব। সিলিন্ড্রিক্যাল হাবের সেন্টার দিয়ে পাস করে এরকম অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া কত সেটা একটু দেখে আসি। এই যে এটা ধরি, হ্যাঁ, ওয়াই অ্যাক্সিস, তাই না? জি মূলত স্যার। ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া যেটা হবে সেটাই তো, তাই না? জি স্যার। তাইলে দেখতে পাচ্ছেন না ছোট এই যে ওয়াই অ্যাক্সিস, তাহলে আই ওয়াই ওয়াই কত? এটা হলো স্যার হাফ এম আর স্কয়ার। রাইট, হাফ এম আর স্কয়ার। তাহলে এম, হাফ এম আর স্কয়ার, এম কত হবে? দেওয়া এম কত? এখানে এইগুলোর আবার ইউনিটয়েড দেয়া আছে, দেখেন। জি স্যার। সিলিন্ড্রিক্যাল হাবটা কি 490 পাউন্ড পার ফিট কিউব। তাহলে ইউনিটয়েডকে জি দিয়ে ভাগ দিলে কি হবে? স্যার এম পাবো। ডেনসিটি পাওয়া যাবে না? জি স্যার। না, ইউনিটয়েডকে যদি ভলিউম দিয়ে ভাগ দিই তাহলে ওয়েট পাওয়া যাবে। জি স্যার। মানে ভলিউম দিয়ে মাল্টিপ্লাই করলে পাউন্ড পার ফিট কিউব, তাহলে এটাকে ফিট কিউব দিয়ে মাল্টিপ্লাই করলে মানে ভলিউম দিয়ে মাল্টিপ্লাই করলে কি হবে? পাউন্ড পাওয়া যাবে। পাউন্ড কি তার টোটাল ওয়েট, তাই না? স্যার তার জি মানে কি স্যার। 12 কিউব দ্বারা ভাগ করব? কোনটা? ফিট পার কিউব মানে 12 কিউব দ্বারা কি ভাগ করব ইউনিট ওয়েট কে? না, সেটা তো আপনার ইউনিট কনভার্সনের জন্য কি করবেন সেটা অন্য কথা, তাই না? সেটা ক্যালকুলেশনের সময় আসবে। ফিটকে ইঞ্চ বা ইঞ্চকে ফিটে নিতে গেলে যা করা লাগে তাই করবেন। জি স্যার, বুঝতে পেরেছি। ইউনিট ওয়েটকে আমি যদি ভলিউম দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কি আসবে? ওয়েট আসবে। ওয়েট আসবে। ওয়েটকে আমি যদি জি দিয়ে ভাগ দিই কি হবে? এটা ম্যাস। আচ্ছা, তাহলে ইউনিট ওয়েটকে আমি ভি দিয়ে মাল্টিপ্লাই করে জি দিয়ে ভাগ দিই তাহলে এম পাওয়া যাবে না? জি স্যার। আচ্ছা, প্রথমে আমার তো ভি বের করতে হবে নাকি? জি স্যার। তাহলে সিলিন্ডারের ভি কত? পাই আর স্কয়ার এইচ। জি স্যার। তাহলে আর কত এখানে? আর স্যার দেওয়া আছে 1.5 ইঞ্চি। এটা কি আর ফিট নিতে হবে? আর এটার এইচ কত? এইচ হলো স্যার 6। তাহলে 1.5 কে ফিটে কনভার্ট করি, জি স্যার। 6 কে ফিটে কনভার্ট করি, 1.5 ডিভাইডেড বাই 12, তাহলে ফিট আসবে 6 ডিভাইডেড বাই 12, তাহলে ফিট আসবে। তারপরে এটা করলে ভি1 এর মান এটা আসে কিনা দেখেন। এক সেকেন্ড। 6 ডিভাইডেড বাই 12, V1 এর মান আসে স্যার 0.0245। এই যে এটা আসছে ফিট কিউব। জি স্যার। জি স্যার। এখন ম্যাস বের করে হাফ এম আর স্কয়ার করে ফেলি। আচ্ছা, হাফ ইনটু এম এর মান কত ছিল? এম এর মান ছিল স্যার যে। ইউনিট ওয়েটকে ভলিউম দিয়ে মাল্টিপ্লাই করে জি দিয়ে ভাগ দিব, তাই না? জি স্যার। আর ডিভাইডেড বাই হাফ এর 2 হচ্ছে এখানে জি এর সাথে, আর আর ওয়ান স্কয়ার তো ছিলই, তাহলে এটা সলভ করলেই তো হয়ে যাচ্ছে। জি স্যার। তাহলে গামা কত? গামা হলো স্যার 490। 490। তারপরে ভি কত? 0.0245। 0245। আর আর ওয়ান কত? আর হচ্ছে আর কে আবার ওই যে 1.5 বাই 1.5 ডিভাইডেড বাই 12। জি স্যার। তারপরে হোল স্কয়ার করতে হবে। জি স্যার। ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই 32.2। স্যার 2.9 into 10 to the power minus 3। এই যে এটা আসছে। জি স্যার। আচ্ছা, এটা হবে স্লাগ ফিট স্কয়ার।
এম এর ইউনিট স্লাগ আর আর এর ইউনিট ফিট, তাইলে আর স্কোয়ার মানে ফিট স্কোয়ার। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, একইভাবে আমরা এই রেক্টেঙ্গুলার প্রিজমটাকে দেখি। এই যে 4টা রেক্টেঙ্গুলার প্রিজম, ঠিক আছে? জি স্যার। রেক্টেঙ্গুলার প্রিজম, তার মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে হবে। সিলিন্ড্রিক্যাল হাবের মাঝখানে যে আমি একটা অ্যাক্সিস চিন্তা করলাম, সেই অ্যাক্সিসের রেসপেক্টে কিন্তু, হ্যাঁ। জি স্যার। আচ্ছা, তাইলে আমরা দেখে আসি ফর্মুলাটা কি। রেক্টেঙ্গুলার আমাদের এখানে যতগুলা স্যার ফর্মুলা দেওয়া আছে সবগুলাই কি পড়তে হবে নাকি স্যার শুধু ওই যে রেক্টেঙ্গুলার আর সিলিন্ডার? আমি তো ক্লাসে বলেছিলাম আপনাদের কোনগুলো পড়বেন। যেমন এটা থিন সিলিন্ড্রিক্যাল শেল, হেমিস্ফেরিক্যাল শেল, এইগুলো হাফ হাফ সিলিন্ডার, এগুলো দরকার নাই, হ্যাঁ, জটিল। আপনি পড়বেন কোনটা? আপনার মূলত পড়তে হবে এই যে সিলিন্ডার। আপনি যদি সিলিন্ডার পড়েন, সিলিন্ডারটা যদি মাথায় থাকে, তাহলে স্লেন্ডার রড আপনি ক্যালকুলেট করতে পারবেন। স্লেন্ডার রডের ক্ষেত্রে যে তার ক্রস সেকশন কত, অনেক ছোট না? জি স্যার। এখানে যে আর আর এর মানটা 0 ধরা যাবে। যেমন এখানে আপনি যদি সিলিন্ডারের আর 0 করে দেন, তাহলে দেখেন তো আই এক্স আই ওয়াই কত হয়? কত হয়? কেন স্যার 1/12 m ইন্টু ইন্টু h স্কয়ার প্লাস 3r স্কয়ার। আর এর মান 0। জি স্যার। আর মান 0 হলো স্যার শুধু স্যার ওই যে 1/12 m h স্কয়ার। তাহলে দেখেন এটা মিলে কিনা। 1/12 এম এল স্কোয়ার, ওই যে এটা এইচটাকে এখানে এল ধরলো, তাই না? জি স্যার। মিলে? জি স্যার। কারণ তার আরটা নাই, কম, এই জন্য 0 ধরা যায়। তাহলে আই ওয়াই কত হবে আর 0 ধরলে? আর 0 ধরলে স্যার যে হাফ m r আর 0 ধরলে হাফ না স্যার 0 হ্যাঁ, 0 আসে। এই যে এখানে 0 দেখেন। জি স্যার। ঠিক আছে, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, এই সিলিন্ডারকে এখন যদি আমি হাইটটাকে 0 বানায় ফেলি, তাহলে কি হবে? একটা সার্কুলার প্লেটের মতো হবে না? জি স্যার। এই যে এখানে আসেন, ফ্ল্যাট সার্কুলার প্লেট। তাহলে এটা কিভাবে আসবে? এখানে এইচ এর মান 0 বসান, কত হয়? তাহলে স্যার যে 1/12 m 3r স্কয়ার। তাহলে 3/12 মানে কত? এম আর 3/12 স্কয়ার বাই 1/4। 4। জি স্যার। এম আর স্কয়ার বাই 4। এই যে দেখেন এম আর স্কয়ার বাই 4 কিনা। জি স্যার। আর এটা কি? এটা তো হাফ এম আর স্কয়ার যা আছে তাই থাকবে আই ওয়াই, তাই না? জি স্যার। মিলে? জি স্যার। তাহলে সিলিন্ডার পড়লে কিন্তু স্লেন্ডার রড এবং ফ্ল্যাট ফ্ল্যাট সার্কুলার সার্কুলার প্লেট ক্লিয়ার। আচ্ছা, আরেকটাতে আসি। এটা হচ্ছে আপনার রেক্টেঙ্গুলার প্রিজম। এটা যদি আপনি পড়েন, তাহলে আপনার এই ফ্ল্যাট রেক্টেঙ্গুলার প্লেটও আপনার পড়তে হবে না। জি স্যার। যে কোনো একটা ডাইমেনশনকে 0 করে এই ফর্মুলাটা পেয়ে যাবেন। দেখেন, আর এটা তাছাড়া এটা মনে রাখা সম্ভব। bh³/12 এরকম একটা বিষয় ছিল না? জি স্যার। মোমেন্ট অফ ইনার্শিয়ার মধ্যে। ওইটার মতো করে চিন্তা করা যায়। এরিয়া, মোমেন্ট অফ ইনার্শিয়া অফ এরিয়ার মতো করে চিন্তা করা যাবে, যেহেতু এটা ফ্ল্যাট একেবারে। জি স্যার। এবং এটাকেও ইয়ার মতো চিন্তা করা যাবে। হ্যাঁ, আপনি দেখেন একটা সার্কেলের মোমেন্ট অফ ইনার্শিয়া কত? পাই r⁴/4 ছিল না? জি স্যার। তাহলে আর স্কয়ার থাকবে, এম আর স্কয়ার হয়ে যাবে। তাহলে 1/4 এম আর স্কয়ার, মানে ডিভাইডেড বাই 4 যেটা ছিল এটা কিন্তু আছে। জি স্যার। আর আই এক্স আই ওয়াই তার সাথে লম্ব বরাবর ওয়াই অ্যাক্সিস, তাহলে এটা হচ্ছে জে হয়ে যাবে, পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া। তাহলে আই এক্স প্লাস আই ওয়াই, তাহলে আই এটা ওয়াই। যোগ করলে কি হবে? 1/4 প্লাস 1/4 মানে কি হাফ। জি স্যার। তো ওইভাবে চিন্তা করা যায়। এখানেও আই এক্স আই জেড দুইটাকে সাম করলে আই ওয়াই পাওয়া যাবে। ঠিক আছে? জি স্যার। তো এগুলো কিন্তু পারা যাচ্ছে, এটা পারা যাচ্ছে, এটা পারা যাচ্ছে। থিন সার্কুলার রিং, রিং এর এটা আপনাকে মুখস্থ করে নিতে হবে।
আই এক্স হচ্ছে হাফ এম আর স্কোয়ার, আই ওয়াই হাফ এম আর স্কোয়ার, আর আই জেড আর আই ওয়াই হবে দুইটার যোগফল মানে এম আর স্কোয়ার। দুইটা ডিরেকশন পারলে আরেকটা ডিরেকশন পারা যায়। এখানে আপনার দুইটা জিনিস পড়লে এই জিনিসগুলো কিন্তু হয়ে যাচ্ছে। আর স্ফেয়ারের জন্য খুবই সহজ, সব ডিরেকশনে সেম। কোণের জন্য আপনাকে একটু কষ্ট করতে হবে, মুখস্থ করতে হবে, কিছু করার নেই। ঠিক আছে, জি স্যার। তো এই কয়টা পড়েন তাইলেই হবে। আচ্ছা, রেক্ট্যাঙ্গুলার প্রিজমের জন্য তাহলে কত দেখি, রেক্ট্যাঙ্গুলার প্রিজমের কত? হলো 1/12 m ইন্টু h স্কয়ার প্লাস d। তিনটা ডাইমেনশন দেয়া আছে তাই না? জি স্যার। ডি, এইচ এবং ডব্লিউ। তাইলে আমি দেখি আই এক্স, এক্স অ্যাক্সিস বরাবর ডাইমেনশন কোনটা? ডব্লিউ। জি স্যার। ওয়াই অ্যাক্সিস বরাবর ডাইমেনশন কোনটা? এইচ। আর জেড z বরাবর বরাবর d। ডাইমেনশন ডি। তাহলে এক্স বরাবর যখন আমি চিন্তা করব, ডব্লিউ বাদে বাকি দুইটা আসবে। জি স্যার। ওয়াই চিন্তা করলে এইচ থাকবে না, আর জেড চিন্তা করলে ডি থাকবে না। দেখেন জি স্যার। ফর্মুলাগুলো, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এখানে আসি এখন আবার। এটার এটার রেক্টেঙ্গুলার প্রিজম, এটার ক্রস সেকশন কত বলা আছে? 1x1। জি স্যার। আপনি এটা আপনি যে সিলিন্ড্রিক্যাল হাবের সেন্টার দিয়ে একটা লাইন চিন্তা করবেন, ওই লাইনের রেসপেক্টই কিন্তু দরকার। তাহলে রেক্টেঙ্গুলার প্রিজম যদি চিন্তা করি, তার সেন্টার দিয়ে পাস করবে এই পাশ থেকে ওই পাশে। তাহলে আমি যদি এটাকে এক্স ধরি, ওয়াই আর ভার্টিক্যালি ওয়াই ধরি, আর সামনে পিছনে জেড ধরি, তাহলে এটার জন্য, নিচেরটার জন্য, হ্যাঁ, জি স্যার। নিচের যে তীর চিহ্ন দিয়ে রেক্টেঙ্গুলার প্রিজম দেখাচ্ছে এটাই চিন্তা করি। এটার জন্য এক্স ডিরেকশনে কতটুক আছে? 1। জেড ডিরেকশনে কি আছে? 1। ওয়াই বরাবর হচ্ছে 10 ইঞ্চ, তাই না? জি স্যার। আচ্ছা, আমার অ্যাক্সিসটা কোন ডিরেকশনে? এক্সিসটা আছে স্যার y বরাবর, না জেড বরাবর, সেন্টার। জি স্যার, z বরাবর। তাই না? জি স্যার। তাহলে আমার এক্স এবং ওয়াই আসবে, এক্স আসবে 1 আর ওয়াই আসবে 10। আবার আমি যদি হরাইজন্টাল গুলোকে চিন্তা করি রেক্টেঙ্গুলার প্রিজম, সেক্ষেত্রে এক্স বরাবর হচ্ছে 10 আর ওয়াই বরাবর 1, কিন্তু জেড বরাবরও কিন্তু 1, তো ঘুরে ফিরে এই জেডটাই বাদ পড়ে। হ্যাঁ, তো এই হিসাবে আমাদের ফর্মুলা হবে 1/12 ইন্টু এম 1 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার, তাই না? জি স্যার। এটাই আসবে। আচ্ছা, এটা তো সেন্টার বরাবর, কিন্তু তার সাথে এম ডি স্কোয়ার করতে হবে না? জি স্যার, ওই যে আমাদের মাঝখানে যে সিলিন্ডারটা আছে ওইটার জন্য স্যার, ওইখান থেকে মাঝখানের থেকে আমাদের কাউন্ট করা হবে না, তাই। এটার এই প্রিজমের মাঝখান থেকে কত, তাইলে সাইড পর্যন্ত দূরত্ব কত? অর্ধেক 5 ইঞ্চি। জি স্যার। প্রিজমের লেন্থ তো 10 ইঞ্চ, তাই না? জি স্যার। তাহলে 5 ইঞ্চ আসবে এই মাথায় আসার জন্য, আর হাবের সেন্টারে যাওয়ার জন্য আরো 1.5 ইঞ্চ রেডিয়াস, তাহলে 1.5 ইঞ্চ অ্যাড করতে হবে সাথে। জি স্যার। তাহলে 5 ইঞ্চ প্লাস 1.5 ইঞ্চ কত হয়? 6.5 ইঞ্চ। জি স্যার। তাহলে ডি প্রাইম, এখানে যে ডি প্রাইমটা আছে সেটা কত হবে? 6.5 ইঞ্চ। রাইট। এবার আসি এই ফর্মুলাটা আমরা দেখি। I2 মানে ওই যে রেক্টেঙ্গুলার প্রিজম, 4 মানে চারটার জন্য 4 আর কি। 1/12 M2 মানে যে 2 নাম্বার অবজেক্ট, এটা সেজন্য 2 ইউজ করা হচ্ছে। H স্কয়ার প্লাস W স্কয়ার, এটা গেল সেন্ট্রয়েডের রেসপেক্টে, প্লাস MD স্কয়ার, ঠিক আছে? জি স্যার। এখন দেখেন এখানে কি করলো, M এর মান কত? M হচ্ছে গামা ভি বাই 2g। জি। জি জি জি। 2G না জি। জি স্যার। তাইলে তার ইয়া কত?
গামা কত? গামা হলো স্যার 45। 45। তাইলে 45 ডিভাইডেড বাই জি, আর তাকে আমি ভলিউম দিয়ে মাল্টিপ্লাই করতে হবে না? জি স্যার। ভলিউম হলো ভলিউম কত এটার? স্যার ভলিউম এখানে যেহেতু স্যার 1 দেওয়া আছে আর 10, সেক্ষেত্রে স্যার এই যে 10 হবে 10 ইঞ্চ, ওইটার ডিভাইডেড স্যার বাই ফিটে 12 কনভার্ট কিউব। করতে হবে। জি 1 স্যার। বাই 12, 1 বাই 12, 10 বাই 12, তাহলে 3টা 12 দিয়ে ভাগ দিতে হয়, তাই না? জি স্যার। তাহলে 10 বাই 12 কিউব, এটা লেখা আছে এখানে দেখেন। জি স্যার। তাই ভলিউম দিয়ে মাল্টিপ্লাই করলাম, তার সাথে মাল্টিপ্লাই গামা বাই করলাম গামা গামা বাই বাই জি। জি, তাহলে গামা ইন্টু ভি ডিভাইডেড বাই জি, আর তার সাথে 4 আসলো। আর মাঝখানের যে অংশটা এইচ স্কোয়ার প্লাস ডব্লিউ স্কোয়ার আর 1/12, এটা থেকে গেল m2টাকে বাইরে নিয়ে আসলাম আর কি, দুই পাশ থেকে, এখান থেকে এখান থেকে, তাইলে কমন নেওয়া হয়েছে স্যার। হ্যাঁ, তাইলে 1/12 আসবে, তার সাথে এইচ স্কোয়ার প্লাস ডব্লিউ স্কোয়ার, 10/12 হোল স্কোয়ার প্লাস 1/12 হোল স্কোয়ার প্লাস ডি প্রাইম স্কোয়ার, ডি প্রাইম স্কোয়ার মানে 5 প্লাস 1/5/12 হোল স্কোয়ার। ঠিক আছে কিনা দেখেন। জি স্যার। তাইলে এটা হবে 0.0114 স্লাগ ফিট স্কোয়ার। ঠিক আছে। জি স্যার। আমাদের বেসিক যদি মাথায় ঢুকে থাকে, যাই আসুক না কেন পারবেন, আর মাথায় না থাকলে আপনার যাই আসুক না কেন পারবেন না আসলে। তো এটা কিন্তু মূলত ওই ট্রান্সফার ফর্মুলা, প্যারালাল অ্যাক্সিস থিওরেম, আই বার প্লাস এডি স্কয়ার যেরকম ছিল না, জি স্যার। ওইটার মতো চিন্তা করতে হবে আসলে। এডি স্কয়ারের জায়গায় এমডি স্কয়ার, ওইটা চিন্তা করলে হয়। আর বাইরের যে সিলিন্ডার, এটার সেন্টার কিন্তু ওই যে হাবের সেন্টারের সাথেই মার্চ করে যায়। এটার মধ্যে দুইটা কেস, একটা হচ্ছে পুরোটাকে সলিড সিলিন্ডার ধরে মাঝখানের ফাঁকা অংশ ধরে এটাকে ফাঁকাটা বাদ দিয়ে দিতে হবে, তাই না? জি স্যার। তাহলে সিলিন্ড্রিক্যাল টিউব যেটা, এটা হোল চিন্তা করে ইনার হোলো টিউবটা বাদ দিয়ে টোটাল পাওয়া যাবে। এটাও আশা করি পারবেন, এটা বলতে হবে না স্যার, এটা পারবো স্যার। তাহলে এভাবে আমরা 4টা পাবো আসলে। এই 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 মাঝখানের 4টা প্রিজম মিলে একটা, সেন্ট্রাল সিলিন্ড্রিক্যাল হাব একটা, আর বাইরের হোলোটার জন্য দুইটা, একটা হোল আর একটা হচ্ছে ইনার হোলো টিউব। জি স্যার। I1, I2, I3, I4, তাহলে I1 প্লাস I2 প্লাস I3 মাইনাস I4, এটা হচ্ছে টোটাল 16.648 স্লাগ ফিট স্কয়ার। দেখেন বুঝেন কি না? জি স্যার, বুঝছি স্যার। আর কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। স্যার ওই যে সেন্ট্রয়েডের মধ্যে স্যার আমরা পড়ছিলাম হলো স্যার ওই যে রেক্টেঙ্গেল, ট্রায়াঙ্গেল, তারপরে স্যার সার্কেল, সেমি সার্কেল, কোয়ার্টার সার্কেল, এগুলো ছাড়া কি স্যার ওই যে হেমিস্ফিয়ার যেগুলো আছে ওগুলা কি লাগবে স্যার? হেমিস্ফিয়ার কিসের? স্যার এই যে সেন্ট্রয়েডের জন্য। হ্যাঁ, লাগতে পারে, লাগতে পারে, মুখস্থ করে ফেলবেন সব। মোমেন্ট অফ ইনার্শিয়ার জন্য তো স্যার ওই যে প্যারাবোলাটা লাগবে না মেবি? না, মোমেন্ট অফ ইনার্শিয়াতে যা যা আমি ক্লাসে পড়াইছি এবং পরীক্ষায় কি আসে এগুলো দেখলে আপনারা বুঝে যাবেন আসলে কোনটা কোনটা মনে রাখা উচিত। ওকে স্যার। আগের সবগুলো কোশ্চেন দেখেন। হ্যাঁ, কি কেউ কিছু বললেন? হ্যাঁ বলেন, কি টপিক? মোমেন্ট নেওয়ার সময় ওয়ার্ক এনার্জি কতটা উঠে, মানে ক্লাসে করছিলাম, তো ওইটার মোমেন্টের ডিরেকশনটা স্যার বুঝতেছেন? ওনার কথা খুব আস্তে, মানে ভলিউম অনেক কম, অন্য কেউ কি বলতে পারবেন কি বলতে চাচ্ছে? অনেক আস্তে আসতেছে ওর কথা। গতকালের স্যার, প্রবলেম নিয়ে একটা সে কথা বলতে প্রবলেম ছিল। না, ওই যে সাইমুম হাসান না, আপনি তো কথা বলতে চাচ্ছেন, আবার বলেন।
আপনার প্রবলেমটা? সাইমম, স্যার গতকাল আমরা যে ওয়ার্ক এনার্জি করছিলাম স্যার, ওইটার একটা প্রবলেম ছিল। হ্যাঁ হ্যাঁ বলেন, কি ওইটা প্রবলেম? স্যার এই যে মোমেন্টের ডিরেকশনটা নিয়ে সমস্যা হচ্ছিল। কোনটা ওই যে দেখি? অ্যাঙ্গুলার ওয়ার্ক যেটা হয় আর কি, এই যে কাপল অফ এ ওয়ার্ক অফ এ কাপল, হ্যাঁ এটা না? ম্যাথটা স্যার, এটা ম্যাথ করছিলাম এই যে কুপেরিয়ার মতো যে। এটা জি স্যার, এখানে ওই যে মানে মোমেন্টটা নেওয়ার সময় ডিরেকশনটা তারা কিভাবে নিচ্ছে, মানে বাম আচ্ছা দিকে তো মানে এন্টি ক্লকওয়াইজ ক্লকওয়াইজ কি মাইনাস প্লাসটা বুঝতেছি না স্যার। আচ্ছা, এখানে অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ ধরা হয়েছে। হুম, অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ ধরা হয়েছে। মানে এটা কি মানে অন্য, আমি যদি আগের মতো করি মানে আগে যেভাবে শিখছিলাম, ওটা কি সমস্যা হবে এখানে অ্যাপ্লাই করলে? না, এখানে সমস্যা বলতে কি, আমরা কিন্তু ডাউনওয়ার্ড পজিটিভ ধরেছিলাম, খেয়াল করে দেখেন, জি স্যার। যার কারণে এটা অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ। আর স্যার ঠিক আছে, ফলের যে কোশ্চেনটা, ওইটার মধ্যে আর কি এরকম সেম ম্যাথটা দেওয়া ছিল, ওইটার মধ্যে ফ্রিকশনটা বের করতে বলা হইতে, তো ফ্রিকশনটা দেখলাম মাইনাস আছে, তো এটাতে কি সমস্যা হবে স্যার? কোনটা? ফল 22-এর কোশ্চেনটা স্যার। কোনটা এটা? জি স্যার এটা। এটা জি স্যার, এটার মধ্যে যে ফ্রিকশন বের করতে বলছে এটা মাইনাস আছে, মানে আমি করছিলাম। এটা কি বললো? Frictional force in the bearing acting towards to the 8 inch shaft. মাইনাস আসে? জি স্যার, মাইনাস আসছিল। এটা আপনি আমাকে দেখাবেন যে কিভাবে করলেন ভুল হতে পারে। আচ্ছা স্যার, ঠিক আছে। যদি দেখি যে ঠিক আছে বা ভুল আছে, আমি বলবো যে এটা ঠিক হয়নি। জি স্যার। আচ্ছা, আর কিছু? আচ্ছা স্যার, ওই যে ও যে মাত্র স্যার যে প্রবলেমটা দেখালো স্যার, ওই যে ওয়ার্ক অফ এ কাপলেরটা স্যার, ওখানে নিচের দিকে স্যার আমরা পজিটিভ ধরছিলাম। আমরা যদি স্যার উপরের দিকে পজিটিভ ধরতাম, সেক্ষেত্রে স্যার আমরা ক্লকওয়াইজ পজিটিভ ধরতাম না? তাই হওয়া উচিত। আচ্ছা, আমি একটু দেখি যে ফ্রি বডি অফ দ্য রোটেটিং পার্ট উই গেট দ্য স্যার অ্যান্সার গুলো একটু ডিফারেন্স আছে, মানে ওইভাবে করে দেখছিলাম, মানে পজিটিভ উপরে নিয়ে তারপরও কেমন জানি মানে উত্তরগুলো মিলে না। না, দেখি কেন এটা এরকম হলো। এম নট হচ্ছে এটা, এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ ধরে, তাও না? আচ্ছা, এম ইন্টু থেটা। আচ্ছা, অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ ধরলেন, তাই তো? ওকে ফাইন, অ্যান্টি ক্লকওয়াইজ, এটা তো রোটেশনের সাথে রিলেটেড, তাই না? জি স্যার। আচ্ছা, এখন আমাকে বলেন ওমেগা যেটা, এটা কোন দিকে, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? এই যে থেটা যে হবে, থেটাটা কি ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? থিটাটা স্যার এন্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ হবে স্যার। তাই না? জি স্যার। জি আচ্ছা, স্যার। তাহলে থেটা যেদিকে হবে মোমেন্ট ওই দিকেই চিন্তা করতে হবে। আচ্ছা, বুঝলাম। এটা নিয়েও সমস্যা। আমি যদি থেটা ক্লকওয়াইজ পজিটিভ ধরি, তাইলে 40 মাইনাস হবে, তাই না? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাইলে আমি থেটা -40 লিখলাম, আর এম নট হয়ে যাবে তখন 17.5 মাইনাস 2p, অথবা এটার সামনে মাইনাস, দুইটা মাইনাস কাটাকাটি করলে তো একই হচ্ছে রেজাল্ট। অসুবিধা কোথায়? আপনি ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ যা খুশি ধরেন, অসুবিধা নেই। ঠিক আছে? জি স্যার। জি স্যার। কারণ দুইটা তো মাল্টিপ্লাই হচ্ছে এখানে, ইন্টিগ্রেশন অফ এম নট ইন্টু ডি থেটা। তাহলে থেটা যদি মাইনাস হয়, এম নটও মাইনাস হবে। আপনার ওই অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ না ক্লকওয়াইজ পজিটিভ ধরলে, তখন মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, আবার একই হইল ঘটনা। জি স্যার, বুঝতে পারছি। একই হবে রেজাল্ট।
এটা ডাউনওয়ার্ড পজিটিভ ধরার কারণে অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ ধরতে হবে, এটার কোনো রিলেশন আসলে নাই। কারণ কি, প্রথমে আমি এটাই বলেছিলাম যেটা হতে পারে, কিন্তু না। কারণ হচ্ছে আপনার ইন্ডিভিজুয়াল ডিরেকশন, যেমন হরিজন্টাল ডিরেকশন এক্স ডিরেকশন, ডান দিকে পজিটিভ বাম দিকে নেগেটিভ। আমি যদি এখন বাম দিকে পজিটিভ ধরি আর ডানে নেগেটিভ ধরি, তাতে কি ওয়াই ডিরেকশনের সাথে তার কোনো কানেকশন আছে? না স্যার। অসুবিধা কি? তাহলে ইন্ডিভিজুয়ালি তারা প্রত্যেকটা ইন্ডিপেন্ডেন্ট, কারোর সাথে কারোর কোনো রিলেশন নাই। ওয়াই অ্যাক্সিসের ইকুয়েশনে আমি নিচে পজিটিভ ধরলে যা হবে, উপরে পজিটিভ ধরলে তাই হবে। এটা সামেশন অফ এফএক্স বা সামেশন অফ মোমেন্টের ইকুয়েশনে কোনো ধরনের ইফেক্ট ফেলবে না, হ্যাঁ, তারা এফেক্টেড হবে না। সো এটা ডিরেকশনের সাথে, একটা ডিরেকশনের সাথে আরেকটা ডিরেকশনের কোনো সম্পর্ক নাই, টোটালি ইন্ডিপেন্ডেন্ট, আলাদা। তা আমি ওইটা যেটা বলছিলাম এটাকে আমি আবার বলি যে ডাউনওয়ার্ড ধরার কারণে অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ ধরতে হবে এমন কোনো কথা নাই। ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। আচ্ছা, আর কি বলেন? আচ্ছা স্যার, ওই যে যেটা শুরুতে স্যার যেটা শুরুর দিকে বলছিল স্যার, ওই যে মানে ফ্রি বডি ডায়াগ্রাম বা স্যার ফ্রেমের মধ্যে যেটা বললেন, ওখানে স্যার আমরা ধরেন এখন কোনটা নিয়ে পড়াটা বেটার হবে, মানে ফ্রি বডি ডায়াগ্রামটা পড়বো বেশি নাকি ফ্রেমটা পড়বো? একই কিন্তু। জি স্যার। এখন মানে একই কেন বললাম, মানে আপনার যেহেতু ফ্রেম সলভ করতে গেলে আপনাকে ফ্রেমের ফ্রি বডি ডায়াগ্রামটা বুঝতে হবে, তা না হলে আপনি ফ্রেম সলভ করতে পারবেন না। তা আমার মনে হয় ফ্রেম করেন, তাইলে ফ্রি বডি ডায়াগ্রাম সহই ক্লিয়ার হয়ে যাবে, তাই না? জি স্যার। ফ্রেমের অঙ্ক করতে গেলে আপনার ফ্রেমের ফ্রি বডিটা আগে আঁকতে হবে, তারপরে প্রবলেম সলভ করতে হবে। সো আমার মনে হয় ফ্রেম প্রবলেম সলভ করেন, যদি ফ্রি বডিও আসে ঘটনা একই, পারবেন। ওকে স্যার। ঠিক আছে, আর কিছু বলেন? স্যার আর একটা প্রবলেম ছিল স্যার, এই আপনার মোমেন্ট অফ ইনার্শিয়ার ম্যাথের মিড সেমিস্টার এক্সামিনেশন ফল 2019 2 নাম্বারটা। এই কোশ্চেন কি আমার কাছে আছে? জি স্যার, এই যে হাতুড়িটা যেটা ওই যে হেড নিচে আর হ্যান্ডেলটা উপরে। আচ্ছা দেখি। আচ্ছা, আমার এখানে থাকার কথা, তাই না? এটা কি? জি স্যার। এটা কি প্রবলেম? এটা তো একবারে সহজ। জি স্যার, এখানে যে হেডের এখানে স্যার এই যে আপনার এই যে m2d স্কয়ার, এখানে d এর মান স্যার 1.25 কিভাবে স্যার? দাঁড়ান, কোনটা এটা? হেডের স্যার এই ix2 তে, হ্যাঁ জি স্যার, d স্কয়ার না, এই d স্কয়ারটা, তাই তো? জি স্যার। 1.25 কিভাবে? আচ্ছা, কোন এক্সিসের রেসপেক্টে বের করতে হবে একটু দেখে নেই। উইথ রেসপেক্ট টু দ্য এক্স অ্যাক্সিস, তাই না? এক্স অ্যাক্সিস এর রেসপেক্টে বের করব। ওকে ফাইন। হেডের জন্য এক্স অ্যাক্সিস এর রেসপেক্টে মোমেন্ট অফ ইনারশিয়া কত? 3r² ইনটু h² প্লাস md স্কয়ার। ডি এর মান, তাহলে এই এক্স অ্যাক্সিস থেকে এটার সেন্টার পর্যন্ত ডিসটেন্স লাগবে নাকি? জি স্যার। জি স্যার। তাহলে এটার হ্যান্ডেলের লেন্থ কত? ও স্যার, সরি স্যার, একটু বুঝতে ভুল হয়েছিল স্যার, এখানে তো সম্পূর্ণটা 2 ফিট। হ্যাঁ, তাহলে জি এটা স্যার, 1, ঠিক আছে স্যার, ঠিক আছে। আর এটার অর্ধেক হচ্ছে 3 ইঞ্চ, হ্যাঁ মানে জি স্যার, 0.25, 3/2 স্যার। রাইট। জি স্যার, ঠিক আছে স্যার, ওই এটা সম্পূর্ণটাই 2, সাইফুলের তো ঠিক আছে, সম্পূর্ণটা তো 2। আচ্ছা, মানে মজার ব্যাপার হচ্ছে আপনি যাই করেন না কেন, আপনি যে নিয়মের মধ্যে থাকবেন, তাইলে আপনার ভুল হবেই না।
এখন হয়তো ওই যে সংখ্যাগুলো দেখতে একটু অনেক সময় দেখি একটা লিখি আরেকটা এরকম হইতে পারে, এটাতে ভুল হইতে পারে আর কি। তো এই ভুলটা এড়ানোর জন্য উপায় হচ্ছে বেশি প্র্যাকটিস করা। যে যত বেশি প্র্যাকটিস করবেন তার সময় কম লাগবে, অ্যাকুরেসি বাড়বে, তাই না? জি স্যার। বলেন, আর কোনো প্রবলেম আছে? ঠিক আছে। আর যারা পিছায় আছে তাদের কি অবস্থা? আমি তাদেরকে নিয়ে ভয়ে আছি। অনেকে হয়তো আছে কিছুই বুঝেনি ক্লাসে। আমাদের মিডের নাম্বার প্লাস যে সিটের মার্ক গুলো যদি একটু শিটে দেখাই দিতেন স্যার ভালো হতো। ঠিক আছে, আমি চেষ্টা করব এর মধ্যেই দেওয়ার জন্য। অনেকে হয়তো ভয়ে আছেন, তাই না? আপনাদের একটা ক্লাস টেস্ট পরীক্ষার দিনই নিয়ে নিব। কিসের উপরে যেন ছিল ক্লাস টেস্ট? মোমেন্ট অফ ইনার্শিয়া অফ এরিয়া, না? জি স্যার। জি স্যার। আচ্ছা, সহজ একটা কোশ্চেন থাকবে, কঠিন কিছু দিব না। আর আপনাদের তো ক্লাস টেস্ট 3টা নিলাম, 4টা হবে, আর অ্যাসাইনমেন্ট নিলাম 2টা। সো আমি চেষ্টা করব বেস্ট গুলো করার, যেগুলোতে আপনাদের ভালো হবে আর কি। আমাদেরকে তাহলে স্যার যে ফাইনাল পরীক্ষার দিনই মানে মোমেন্ট অফ ইনার্শিয়া অফ এরিয়াসের উপর সিটি থাকবে। হ্যাঁ, ফাইনাল পরীক্ষার দিনই পরীক্ষা শেষ করবেন, তার 5 মিনিট পরেই এটা নিয়ে নিব। তাহলে আপনাদের ব্রেনটাও সচল থাকবে তখন। আশা করি তখন মানে এক্সট্রা কোনো প্রিপারেশন লাগবে না আর কি। জি স্যার। মানে স্যার একসাথেই মানে দুইটা প্রিপারেশন হয়ে যাবে? হ্যাঁ। আমাদের তো মনে হয় স্যার ফার্স্ট পরীক্ষাটাই মেকানিক্স হবে। হ্যাঁ, এটা শিওর থাকেন প্রথম পরীক্ষায়। আপনারা এখন 1-2 দিন মেকানিক্স পড়ে মাঝখানে অন্য কিছু পড়েন, পরীক্ষার আগে আবার রিভিশন দিলেই হবে। এখন প্রবলেম মানে ধরে ধরে আগের কোশ্চেনগুলো সলভ করেন। প্রত্যেকটা প্রবলেম আমি তো বলে দিলাম কোন জায়গা থেকে কি থাকবে। প্রত্যেকটার 2টা-3টা করে প্রবলেম সলভ করেন, কয়েক রকম করে। দেখা যাবে আপনাদের প্রিপারেশন হয়ে যাবে অনেক। মানে সব মিলে 30-40টা অঙ্ক করলে আপনারা আমার মনে হয় পরীক্ষায় ভালো করবেন। জি স্যার। আর পরীক্ষায় যাই পারেন লিখতে হবে। আপনি মানে অর্ধেক লিখলেও নাম্বার পাবেন, এমন না যে 0 অথবা 10। হ্যাঁ, এটা এরকম না। আপনার প্রসিডিউর ঠিক থাকলেও আপনি কিছুই হয়নি তারপরেও 10-এ 8 পাওয়ার পসিবিলিটিস থাকে বিভিন্ন কারণে। আবার আপনি পুরো অঙ্কই করলেন কিন্তু দেখা গেল ভুল পথে আগালেন, তাহলে নাম্বার কিন্তু অনেক কম পাবেন। আপনাকে ইকুয়েশন মানে ফর এক্সাম্পল আপনাকে একটা প্রবলেম সলভ করতে হলো, এরিয়া, সেন্ট্রয়েড অফ এরিয়া। আপনি ওই যে সেন্ট্রয়েড অফ লাইনের ফর্মুলা অ্যাপ্লাই করে ফেললেন, তাহলে তো ভুল পথে আগালেন, তাই না? জি স্যার। আপনাকে তো বেসিকটা বুঝতে হবে যে আমি ওইভাবে আগাবো, বেসিক জিনিসটা থাকতে হবে। মানে আমি যদি বুঝি যে আপনার বেসিক আছে তাহলেই আপনি নাম্বার পাবেন, মিনিমাম একটা পাবেন। তারপরে হচ্ছে আপনার অ্যাকুরেসির উপর নাম্বার, 10-এ 10ও পাইতে পারেন। 100% অ্যাকুরেট হলে 10-এ 10। ইউনিট লিখতে ভুল করবেন না, ইউনিট লিখবেন। সবই ঠিক আছে, ইউনিট লিখেননি, তাইলে আমি বলতে পারবো না যে আপনার এটা পারফেক্ট 100%। 100% পারফেক্ট না হলে কিন্তু হাফ নাম্বার হলেও আমাকে কম দিতে হয়। এটা হচ্ছে জাস্ট সিনসিয়ারিটি, আর কিছুই না। আপনি জানেন এটার ইউনিট, কিন্তু লেখার অভ্যাস না থাকার কারণে আপনি লিখেননি। তো এগুলো খেয়াল করতে হবে সিনসিয়ার হওয়ার জন্য। মানে 40 পাওয়া বা পাস করা সহজ, কিন্তু 80 পাওয়াটা কঠিন। মানে এরকমই হওয়া উচিত। 40 পাওয়ার জন্য যদি 2 ঘন্টা পড়তে হয়, 80 পাওয়ার জন্য 4 ঘন্টা পড়লে হবে না, আরো বেশি পড়তে হবে। আমি কি ক্লিয়ার বিষয়টা? জি স্যার। কারণ আপনাকে ডিফিকাল্টিজ
লেভেলটা আরো, যেমন 10টা কোয়েশ্চেন কিন্তু একই রকম থাকে না। ইচ্ছা করেই কিছু কিছু কোয়েশ্চেন সহজ দেয়া হয়, কারণ হচ্ছে যারা মিনিমাম পাস করার জন্য পড়ে বা পাস করতে চায় কোনো রকম, তারা যেন পার হয়ে যায়। কিন্তু আপনি যখন আরো বেশি অ্যান্সার করতে যাবেন তখন আপনার এই ডিফিকাল্টিস টেস্ট হয়ে যাবে, মানে লেভেলটা ডিফিকাল্ট হবে, তখন আপনাকে ওইগুলোর জন্য আরো এক্সট্রা এফোর্ট দিতে হবে। কিছু কিছু কোয়েশ্চেন 4 লাইন করলেই হয়ে গেল, কিছু কিছু কোয়েশ্চেন হয়েছে 10 লাইন লিখতে হবে। তো ওয়াইজলি আপনাকে সিলেক্ট করতে হবে পরীক্ষায় যে সবচেয়ে ছোট অঙ্ক কোনগুলো, এগুলো আগে করব, তারপরে সবচেয়ে ছোট গুলো শেষ হলে তারপরে যেগুলো আপনি পারেন একটু লেন্দি ওইগুলো, তারপরে যেগুলো আপনি কম পারেন পরে ওইগুলো। মানে পরীক্ষায় কিন্তু অনেকে ভালো করে শুধু এই টেকটিক্স অ্যাপ্লাই করার কারণে, আর পরীক্ষায় অনেকে খুব ভালো পড়েও পরীক্ষা ভালো হয় না। সে আপনার চেয়ে একজন দেখা গেল পরীক্ষায় 80 পেল, তার চেয়ে বেসিক অনেক ভালো আরেকজন, কিন্তু সে পরীক্ষায় পেল 60। কারণ একটাই, সে পরীক্ষার হলে কি করতে হবে, টাইম ম্যানেজমেন্ট বা টেকটিক্স কি অ্যাপ্লাই করতে হবে সেটা খুব ভালো জানে। তো এই ম্যানেজমেন্ট তো আপনাকে শিখতে হবে নাম্বার ভালো পাওয়ার জন্য। জানার জন্য কিন্তু সারা জীবন পড়ে আছে। আপনি যদি এখন জানার জন্য পড়তে থাকেন, পড়া শেষ হবে না, এক সাবজেক্ট দিয়ে আপনার সেমিস্টার শেষ হয়ে যাবে, বাকি সব ফেল। তো যেটা করতে হবে, যে আপনাকে টার্গেট রাখতে হবে যে আন্ডার গ্রাজুয়েটে আমি যতটুকু জানলাম সেটাই এনাফ, কিন্তু আমার টার্গেটটা থাকবে আমি নাম্বার কিভাবে ভালো পাবো, ওই পলিসি বা ওই ম্যানেজমেন্ট আপনাকে অ্যাপ্লাই করতে হবে। এবং তার মধ্যে থেকে যতটুকু জানলেন ঠিক আছে, পরে আপনি অনেক সময় পাবেন, ফ্রি টাইম পাবেন। 4 বছর পরে আরো যখন কর্মক্ষেত্রে যাবেন তখন আরো অনেক পড়াশোনা করার, তখন আপনার এই গ্রেডিং কিন্তু আর চেঞ্জ হবে না। হ্যাঁ, সো ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে জিপিএ কিভাবে বেশি পাওয়া যায়, আর সেকেন্ড প্রায়োরিটি হচ্ছে জানার বিষয়টা। আপনি জানার বিষয়টা ফার্স্ট প্রায়োরিটি দিলে ধরা খাবেন। এখন আমার বক্তব্য হচ্ছে এটা, আমি এটাই বুঝি। স্যার তাহলে কি রেজাল্টের জন্যই করবো শুধু? না, বিষয়টা তো এরকম না। আপনি 80 পাওয়ার জন্য কি কিছুই জানতে হবে না? মানে আপনাকে তো মিনিমাম জানতেই হবে, তাই না? এখন আপনি একটা জিনিস খুব ভালো লাগলো, এটা নিয়ে গবেষণা শুরু করে দিয়ে আপনি সময় নষ্ট করে ফেললেন, আরেকটা সাবজেক্টের রেজাল্ট কমে যাবে। সেই জানাটা কি এখন দরকার, জরুরি কিনা? আমি এই কোশ্চেনটা করছি, বুঝছেন আমার কথা? জি স্যার। আর যে সাবজেক্টে যেমন অনেকের ম্যাথ ভাল লাগে, অনেকের ফিজিক্স ভাল লাগে, অনেকের মেকানিক্স বা স্ট্রাকচারের কোর্স ভাল লাগবে, তো এখন কি তাহলে সারাদিন ওইটা নিয়ে বসে থাকবো যেটা ভাল লাগে? বরং আমি যেটা চিন্তা করি যে যেটা আপনার জন্য সহজ, ওইটা নিয়ে পড়ে থাকার দরকারই নেই, ওইটাতে সবচেয়ে কম সময় দিবেন, কারণ ওইটা আপনি পারেন, পরীক্ষা দিলেই এ প্লাস। ওইটা আপনার পড়ারই দরকার নাই, আপনার যেটাতে এ প্লাস আসার সম্ভাবনা কম ওইটা বেশি পড়েন। যাই হোক, আমি একটা স্ট্যান্ডার্ড ধরে বললাম এ প্লাস, আপনার টার্গেট অন্য কিছু থাকতে পারে, তবে বেশি চিন্তা করা ভালো। এ প্লাস চিন্তা করলে আপনি অ্যাটলিস্ট ফেল করবেন না, আর পাশ করার চিন্তা করলে কিন্তু ফেল করার চান্স থাকবে। 60 পাওয়ার চিন্তা করলে হয়তো অ্যাটলিস্ট পাস করবেন, তাই না? জি স্যার। ঠিক আছে, বেস্ট অফ লাক। আশা করি আপনাদের ভালো হবে। আর মেকানিক্স, এই সিভিল ইঞ্জিনিয়ারিং থাকতে গেলে মেকানিক্স কে নিয়ে থাকতে হবে আপনাদের আগে পরে। এই মেকানিক্সের বেসিকটাই আপনাদেরকে অনেক ভালো কিছু দিবে, এবং 4 বছরে এই মেকানিক্সের ব্যবহারটা অনেক আপনারা টের পাবেন পরবর্তী কোর্সগুলো করার সময়, যেটাতে কি দরকার, এটা কেন দরকার এখন। ঠিক আছে তাইলে। ওকে স্যার, আসসালামু আলাইকুম।
ওকে ওকে স্যার, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার।